অনেকের কাছে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস খুব জটিল একটি বিষয়। তবে আশা রাখছি এই ভিডিওটা দেখার পরে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর জটিল বলে কিন্তু আপনার মনে হবে না। আপনি যদি কোনো স্টক রেকমেন্ডেশন পান, আপনি যদি এই প্যারামিটারের মাধ্যমে সেই স্টকগুলোকেই যদি বিচার করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লেভেল গ্রো হবে যে আপনি সেখানে নিবেশ করবেন কি করবেন না। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, কমেন্ট সেকশানে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো, সেই চ্যানেলে লিঙ্ক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যদি আপনি ফলো করে রাখেন, তাহলে বং বিনিয়োগ থেকে সব রকম আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেখানে আমি স্টক মার্কেট রিলেটেড সব কিছু কিন্তু শেয়ার করে থাকি। নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মার্কেট অ্যানালিসিস এবং তার একটি পার্ট। দেখুন, এই মার্কেট অ্যানালিসিসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো টেকনিক্যাল, আর আরেকটাকে বলবো আমরা ফান্ডামেন্টাল। টেকনিক্যাল অ্যানালিসিস খুব শর্ট টাইম পিরিয়ডের মধ্যে আমরা কিন্তু সেটা অ্যানালিসিস করতে পারি। বিশেষ করে আমরা ইন্টারডে বা সুইং ট্রেডিং যদি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন স্টক চার্ট বলুন, মার্কেট বিহেভিয়ার বলুন, বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে বা ক্যান্ডেল বিহেভিয়ার দেখে আমরা যখন কোনো পজিশন নিই, সেটাকে কিন্তু বেসিক্যালি বলি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস যেমন আমরা খুব সহজেই করে ফেলতে পারি, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু খুব লেন্দি এবং কমপ্লেক্স একটি প্রসেস। ফান্ডামেন্টাল মানে একটা কোম্পানির বেসটা কি, একটা কোম্পানিকে আমরা যদি সেখানে নিবেশ করতে চাই, তাহলে নিশ্চয়ই আমরা কোনো ফান্ডামেন্টালি উইক কোনো কোম্পানিতে কিন্তু আমরা কখনোই কিন্তু নিবেশ করতে চাইবো না। তাহলে আমরা সবসময় কিন্তু খুঁজে বার করার চেষ্টা করব যে ফান্ডামেন্টালি কোন স্টকটা কিন্তু স্ট্রং, মানে তার বেসটা ফান্ডামেন্টালি কিন্তু সেটা কিন্তু খুব রিজিড, সেটা কিন্তু আমরা খুঁজে বার করার চেষ্টা করব। দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার অনেক ক্রাইটেরিয়া রয়েছে। তা অনেকের কাছেই সেই ক্রাইটেরিয়াগুলো সব কিছু বিচার বিবেচনা করা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা বিষয়। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিছু কি পয়েন্টের বেসিসে খুব সহজেই আমরা প্রত্যেকে কিন্তু এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে স্টকটাকে কিন্তু মানে কোন স্টকে আমরা নিবেশ করব সেটা কিন্তু খুঁজে বার করতে পারি। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার মাস্টারপিস যদি আপনি না হন, তাহলে বেসিক কিছু কি পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই সেই স্টকগুলোকে কিন্তু সিলেকশন করতে পারবেন। তার জন্য সেই কি পয়েন্টগুলো সেটা কিন্তু আমাদের কিন্তু ফার্স্টে জানতে হবে। দেখুন, সবার ফার্স্টে যেটা জানতে হবে সেটাকে বলবো আমরা রেভিনিউ। দেখুন, একটা কোম্পানির রেভিনিউ, এই রেভিনিউ হলো একটা নির্দিষ্ট কোম্পানি তার পণ্য বা বিক্রির মাধ্যমে অর্জিত মোট আয়, মানে একটা কোম্পানির ওভারঅল কনসেপ্টটাই হচ্ছে গিয়ে রেভিনিউ। তাহলে একটা কোম্পানি কনসিডারেবলি সেটা যদি ক্রমশ দেখা যাচ্ছে যে সেটা আস্তে আস্তে রেভিনিউটা জেনারেট করছে, তা নিশ্চয়ই আপনি এমন কোম্পানিতে নিবেশ করার চেষ্টা করবেন যেটা প্রত্যেক বছরই দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু একটা রেভিনিউ জেনারেট হচ্ছে, মানে ওভারঅল কিন্তু কোম্পানির একটা কিন্তু গ্রোথ রয়েছে। তো এটা অনেক জায়গায় আপনারা সেলস হিসেবেও কিন্তু খুঁজে পাবেন। এরপরে আপনারা যেই পয়েন্টটা দেখবেন সেটাকে বলবো আমরা নেট প্রফিট। তাহলে নিশ্চয়ই আপনি এমন কোম্পানি স্টক ক্রয় করতে চাইবেন যেই কোম্পানিটি সেটা কিন্তু ডেপ্ট কোম্পানি নয়, সেটা কিন্তু ক্রমশ অন্তত প্রফিট করছে। তাহলে যে কেউ ব্যবসা করছে সেটা কিন্তু প্রফিট করবার জন্যেই। তাহলে কোনো কোম্পানি যদি সেটা প্রফিট যদি সে জেনারেট করতে না পারে, তা সে যদি নিজেই যদি প্রফিট জেনারেট করতে না পারে, তাহলে আপনাকে লভ্যাংশ কীভাবে দেবে? তাহলে এইটা কিন্তু একটা খুব বড় কি পয়েন্ট, সেটাকে কিন্তু বলা যায়, সেটাকে বলবো আমরা নেট প্রফিট। থার্ড যে পয়েন্টটা আমরা বলবো সেটাকে বলবো আমরা অ্যাসেটস, টোটাল অ্যাসেটস অর কারেন্ট অ্যাসেটস। একটা কোম্পানির ওভারঅল অ্যাসেটস, এই অ্যাসেটসের ওপরে কিন্তু একটা কোম্পানির সার্বিক চিত্রটা কিন্তু আমাদের সামনে ফুটে ওঠে। তার মানে কোম্পানি কতটা স্ট্রং, কি পজিশন এখন কিন্তু হোল্ড করছে, এবং সে বিভিন্ন লোন পাওয়ার যোগ্য কিনা, বা আপনি যে কোম্পানির উপরে ডিপেন্ড করে সেখানে যে নিবেশ করবেন, সেখানে কিন্তু এই অ্যাসেটটা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফোর্থ যে পয়েন্টটাকে বলবো সেটাকে বলবো আমরা লায়াবিলিটিস। দেখুন, লায়াবিলিটিস মানে দেনা। এত বড় বড় কোম্পানি, এদের বিভিন্ন লোন কম বেশি এগুলো কিন্তু থাকেই। তোলে এই লায়াবিলিটিস যেটা থাকে, দেনা থাকে, সেই দেনার পরিমাণটা কত সেটাও কিন্তু আমাদের দেখতে হবে।
তাহলে আপনার যদি অ্যাসেটস যা রয়েছে তার থেকে যদি লায়াবিলিটিসের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে নিশ্চয়ই আপনি এমন কোম্পানিতে নিবেশ করতে চাইবেন না যে যা লায়াবিলিটিস এত বেশি, সে ইন ফিউচারে তার অ্যাসেটস যদি সম্পূর্ণ বিক্রিও করে দেয় তাও কিন্তু তার লায়াবিলিটিসটা কিন্তু মেটাতে পারবে না। তাহলে এমন কোম্পানিতে যদি আপনি নিবেশ করেন তাহলে কিন্তু সেখানে আপনার টাকা ফরফিট হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। কিন্তু যদি আমরা দেখি যে অ্যাসেটসের পরিমাণ যা রয়েছে তার তুলনায় লায়াবিলিটিসের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম, তাহলে ইন ফিউচারে এই অ্যাসেটস যেটা রয়েছে সেই অ্যাসেটসটার নিরিখে কিন্তু সে কিন্তু তার লায়াবিলিটিসটা কিন্তু সে পরিশোধ করতে সক্ষম হবে। ফিফথ যে পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরবো সেটাকে আমরা বলবো ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লো এটা হচ্ছে অনেক টাইপ অফ লিকুইড মানি, মানে কোম্পানির খুব সাময়িকভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোম্পানি কিভাবে তার বিভিন্ন দেনাগুলি শোধ করছে, বা দেখা যাচ্ছে যে অ্যাসেটসের পরিমাণ যা রয়েছে লায়াবিলিটিসের পরিমাণ দেখার পরে আমরা দেখব যে হাতে কতটা পরিমাণে তার অর্থ রয়েছে। মানে এই অ্যাসেটস প্লাস এই ক্যাশ ফ্লো দুটো যোগ করলে আমরা একটা ওভারঅল একটা অ্যাসেটসের কিন্তু একটা কনসেপ্ট কিন্তু পেতে পারি। তাহলে এই ক্যাশ ফ্লোটাও কিন্তু এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তাহলে আমরা এই 5টি কি পয়েন্ট, একটা হচ্ছে রেভিনিউ, আরেকটা হচ্ছে নেট প্রফিট, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস, আরেকটা কারেন্ট লায়াবিলিটিস, আরেকটা কারেন্ট ক্যাশ ফ্লো, এই 5টি কি পয়েন্ট দিয়ে যদি একটা কোম্পানির ওভারঅল স্টকটাকে যদি আমরা এই প্যারামিটারের মধ্যে ফেলে যদি আমরা বিচার করতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কোন স্টকে নিবেশ করব সেটা কিন্তু আমরা খুঁজে পেতে পারি। এর জন্য আপনার কিন্তু কোনো এক্সপার্ট হবার কিন্তু প্রয়োজন নেই। তবে হ্যাঁ, এই কেবলমাত্র এই ফ্যাক্টরগুলো দিয়েই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা যায় না। তবে হ্যাঁ, প্রাথমিকভাবে আপনি কিন্তু এই পয়েন্টগুলোর মাধ্যমেই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু করতে পারবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ডিটেল অ্যানালিসিস আপনারা কিভাবে করবেন সেই ভিডিও কিন্তু আমরা দেব। তবে বং বিনিয়োগ সবসময় কিন্তু আপনাদের থিওরিটিক্যাল বোঝায় না, সেটা কিন্তু প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়ার পক্ষপাতিতে। চলুন সেটা আমরা প্র্যাকটিক্যালি আপনারা কিভাবে অ্যানালিসিসটা করবেন সেটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, সবার প্রথমে আমরা tika.finology.in একটা ওয়েবসাইটে চলে এলাম এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার জন্যে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইটে গিয়ে কিন্তু সেটা করতে পারেন। আমাদের একটা পোর্টফোলিও স্টক, সাপোজ মনে করুন সারেগামা ইন্ডিয়া, যেটা কিন্তু আমরা বহুদিন ধরেই কিন্তু ইনভেস্ট করে রেখেছি, এই একটা কোম্পানিতে কিন্তু আমি সাপোজ মনে করুন সেখানে কিন্তু ঢুকে গেলাম। এইবার যখন আপনি চলে গেলেন মনে করুন সারেগামা ইন্ডিয়া লিমিটেড, তো এখানে সবার ফার্স্টে আপনি চলে আসবেন এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে এলেন। দেখুন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এটা কিন্তু বেরিয়ে গেছে, লেখা আছে দেখুন অল ফিগার্স ইন ক্রোর অ্যাডজাস্টেড ইপিএস ইন রুপিস, মানে এটা মনে রাখুন অল ফিগার্স ইন ক্রোর। দেখুন এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি আমরা নেট সেলস বা রেভিনিউটা যদি দেখার চেষ্টা করি তাহলে দেখুন 2020 সালে সেটা কিন্তু 500 কোটি টাকা, 434 কোটি টাকা, 2022 সালে 568, 695 এবং 758। আপনি এই 2021 সালের এই যদি নেট সেলস রেভিনিউটা যদি বাদ দেন, বাদ বাকি দেখুন সেটা কনসিডারেবলি কিন্তু ক্রমশ কিন্তু আস্তে আস্তে কিন্তু আপ মুভেই রয়েছে এবং কোম্পানি ওভারঅল কিন্তু একটা গ্রোথে রয়েছে। এই ওভারঅল গ্রোথ যেহেতু রয়েছে, মাঝের অনেক সময় হয় দেখা যায় কোনো কোম্পানি কোনো বছরে রেজাল্ট খারাপ করে, তার মানে এই নয় যে কোম্পানির ওভারঅল গ্রোথটা খারাপ। কিন্তু আমরা যদি এই 2020 সালের আগেও যদি এই কোম্পানিটা যদি আমরা দেখি তাহলে দেখব ওভারঅল গ্রোথটাই কিন্তু ছিল। কেবলমাত্র 21 সালে কোনো কারণবশত এখানে কিন্তু একটা ওভারঅল গ্রোথটা কিন্তু একটু রিডিউস হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোম্পানির শেয়ারে কিছুটা ইম্প্যাক্ট হলেও কিন্তু ওভারঅল কিন্তু কোনো ইম্প্যাক্ট আমরা দেখতে পারিনি। তাহলে এই কোম্পানির ওভারঅল গ্রোথ কিন্তু সেটা কিন্তু ওপর দিকেই আছে, সেটা কিন্তু আমরা ধরে নিতে পারি। দেখুন এইবার কোম্পানির যদি নেট প্রফিট যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখুন এটা আমরা ধরে নিলাম অ্যাপ্রক্সিমেট 49 ক্রোস, মানে 49 কোটি টাকা, 107 কোটি টাকা, 150 কোটি টাকা, 180 কোটি টাকা এবং 202 কোটি টাকা। তাহলে কোম্পানি কিন্তু প্রতি বছর কিন্তু তার প্রফিটটা কিন্তু জেনারেট করছে এবং সেই প্রফিটটা কিন্তু ক্রমশ বাড়ছে। তাহলে আপনি এমন কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন না কেন, যেখানে নেট প্রফিট
ওভারঅল কিন্তু গ্রোথ হচ্ছে, কারণ প্রত্যেক কোম্পানি কিন্তু তার প্রফিটের জন্যই কিন্তু ব্যবসা করে। তাহলে কোনো কোম্পানি যদি ক্রমশ যদি প্রফিট করতে থাকে তাহলে তার শেয়ার হোল্ডার্স যারা রয়েছে তারাও একটা ভালো বেনিফিট পাবে, এটাই স্বাভাবিক। কারণ প্রাইস কিন্তু আস্তে আস্তে মানে শেয়ার প্রাইস আস্তে আস্তে ওপর দিকে যাবে এবং আপনি কিন্তু সেখান থেকে বোনাস পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এইবার দেখুন আমরা কিন্তু কোম্পানির ব্যালেন্স শিটে চলে যাব। এই ব্যালেন্স শিটে গিয়ে কিন্তু আমরা অন্যান্য প্যারামিটারগুলো কিন্তু দেখার চেষ্টা করব, লক্ষ্য করার চেষ্টা করুন। এইবার দেখুন কোম্পানির কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট অ্যাসেটস। দেখুন এই কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট অ্যাসেটস, তাহলে আপনি এই 2024 সালে কোম্পানির কারেন্ট লায়াবিলিটিস 245 কোটি টাকা, আর তার এগেনস্টে আপনি লক্ষ্য করুন সেখানে কিন্তু কোম্পানির অ্যাসেটস কিন্তু 1118 কোটি টাকা। তাহলে আপনার অ্যাসেটসের তুলনায় কারেন্ট লায়াবিলিটিস কিন্তু তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম। এবং লায়াবিলিটিস যদি দেখেন আপনি দেখুন কোম্পানির লায়াবিলিটিস কিন্তু আস্তে আস্তে কিন্তু কমিয়ে নিয়ে আসছে, তাই না? তাহলে যেখানে লায়াবিলিটিসটি কিন্তু কোম্পানির আস্তে আস্তে কমে আসছে সেখানে কিন্তু একটা পজিটিভিটির কিন্তু সাইন, এবং সেখানে কিন্তু কারেন্ট অ্যাসেটসরাও কিন্তু অ্যাপ্রক্সিমেট কিন্তু ইনট্যাক্ট রয়েছে। এইবার আমরা ক্যাশ ফ্লোটাও কিন্তু কিছুটা দেখে নেব। আমরা ক্যাশ ফ্লোতে চলে গেলাম। ক্যাশ ফ্লোতে চলে আসার পরে দেখুন নেট ক্যাশ ফ্লো, এইখানে লক্ষ্য করুন, এইটা লক্ষ্য করুন 140 কোটি, এবং এইখানটা কিন্তু কিছুটা ক্যাশ ফ্লো কিন্তু মাইনাসে ছিল, মানে লিকুইড ফান্ড কিন্তু কম ছিল, হয়তো কোম্পানি কোনো দেনা পরিশোধ করেছে, এবং কোম্পানির কাছে এখন অ্যাপ্রক্সিমেট 12 কোটি টাকার মতো ক্যাশ রয়েছে। তবে সেটা সিগনিফিক্যান্ট কিছু না, কিন্তু কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিসের নিরিখে যদি আমরা দেখি, যেহেতু লায়াবিলিটিস অ্যাসেটসের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু কম, কারণ অ্যাসেটসের পরিমাণ বেশি, সেক্ষেত্রে কিন্তু এখানে নেট ক্যাশ ফ্লোটা কিন্তু হাতে কম থাকলেও সেটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট কিন্তু কিছু নয়। তবুও কিন্তু সেটা কিন্তু মাইনাসে নেই, সেটা কিন্তু পজিটিভে আছে, অ্যাপ্রক্সিমেট কিন্তু 12 কোটি টাকা রয়েছে। তাহলে কোম্পানির আমরা ওভারঅল রেভিনিউ দেখলাম, কোম্পানির নেট প্রফিট দেখলাম, কারেন্ট অ্যাসেটস দেখলাম, কারেন্ট লায়াবিলিটিস দেখলাম, এবং নেট ক্যাশ ফ্লো দেখলাম। তো এই 5টা প্যারামিটারের মাধ্যমে যদি কোনো কোম্পানিকে যদি বিচার করতে পারি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই খুব কম সময়ের মধ্যে এবং যে কোনো জায়গায় বসেই কিন্তু প্রাথমিকভাবে একটা কোম্পানির কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু আমরা করতে পারি। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে যথেষ্ট উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, এবং কমেন্ট সেকশন কিন্তু সবসময় কিন্তু আপনাদের জন্য খোলা থাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।